আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব অষ্টম শ্রেণী বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের পাঠ 7 থেকে 9 নিয়ে, যেখানে বলা হয়েছে যে মানুষের বা যে কোনো জীবের বংশগতি নির্ধারণে ক্রোমোজোম, ডিএনএ এবং আরএনএ যে ভূমিকা আছে সেটা নিয়ে সেখানে ব্যাখ্যা করা হয়েছে। সো এই অংশ নিয়ে যদি আলোচনা করতে যাই, তাহলে সর্বপ্রথম যে বিষয়টা তোমার মাথায় আসবে বা যে জিনিসটা তুমি দেখবা সেটা হচ্ছে এই বংশগতি। এখন বংশগতি কাকে বলে? বংশগতি জিনিসটা হচ্ছে এরকম যে পিতা মাতার কোনো না কোনো বৈশিষ্ট্য কিন্তু সন্তান সন্ততিতে যায়। যেমন তোমাকে দেখতে অনেকটা তোমার মায়ের মতো, বা অনেকটা তোমার বাবার মতো, বা অনেকটা তোমার দাদার মতো, এরকম একটা অনেকে বলে না, ঠিক এরকম আর কি। বৈশিষ্ট্যটা ঠিক সেভাবেই তোমার বাবা মা থেকে তোমার কাছে আসে, বা তোমার বাবা যেমন বৈশিষ্ট্য পাইছে তোমার দাদা থেকে, যেমন তোমার দাদারও কিছু বৈশিষ্ট্য তোমার মধ্যে থাকতে পারে। এরকম হচ্ছে বৈশিষ্ট্যটা। তো সেটাই হচ্ছে বংশগতি, যে যেই প্রক্রিয়ায় পিতামাতার বৈশিষ্ট্যগুলো সন্তান সন্ততিতে সঞ্চারিত হয় বা সন্তান সন্ততিতে আসে বা তাদের মধ্যে ফুটে উঠে, সেটা হচ্ছে মূলত বংশগতি। তাহলে বংশগতি কাকে বলে? একদম ক্লিয়ারই হচ্ছে যে প্রক্রিয়ায় পিতামাতার বৈশিষ্ট্যগুলি তাদের সন্তান সন্ততিতে সঞ্চারিত হয় তাকে বলে বংশগতি। তো এটা শেষ। তারপর হচ্ছে বংশগত বৈশিষ্ট্য। এই যে তোমার বাবা মার কাছ থেকে তোমার মধ্যে যে বৈশিষ্ট্যটা সঞ্চারিত হইছে বা যে বৈশিষ্ট্যটা তোমার মধ্যে আসছে, সেই বৈশিষ্ট্যগুলি হচ্ছে মূলত বংশগত বৈশিষ্ট্য। যেমন বলে না, ও বংশগত ভাবে এমন, ওর বৈশিষ্ট্য এটা, এইগুলো, এইসব জিনিসগুলো আর কি। তারপর হচ্ছে ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সময়ে আমাদের বিজ্ঞানী গ্রেগর, অবশ্য উনি বিজ্ঞানী না, উনি ছিলেন একজন খ্রিস্টান পাদ্রী, উনি একটি গির্জাতে কাজ করতেন। তো ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে তিনি এই বংশগতি সম্পর্কে একটা বিজ্ঞান ভিত্তিক ধারণা দেন। তার সম্পূর্ণ নাম হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল। তো তারপর হচ্ছে ক্রোমোজোম এবং ক্রোমাটিড, এই দুটো জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ক্রোমোজোমের সেই সঠিক ধারণাটা আমরা মূলত পাই মাইটোসিসের প্রোপেজ ধাপে। একটা ক্রোমোজোম ঠিক এরকম, বা এর গঠনটা ঠিক এরকম ধরতে পারো, কারণ ক্রোমোজোমের ক্রোমাটিড গুলো যখন বিভাজিত তখন ঠিক এই অবস্থা থাকে। তো এই অংশটা হচ্ছে ক্রোমোজোম, অর্থাৎ আমরা প্রোপেজ ধাপে বা বলতে পারি যে নিউক্লিয়াসের মধ্যে যে শুধু সুতার মতো পেঁচানো অংশ পাই, যেগুলো জীবের বংশগত বৈশিষ্ট্য বহন করে নিয়ে যায়, সেগুলো হচ্ছে ক্রোমোজোম। বা প্রোপেজ ধাপে আমরা যে মোটামুটি মোটা যে অংশ দেখতে পাই, সুতার মতো মোটা অংশ দেখতে পাই, সেটা হচ্ছে কি ক্রোমোজোম। এখন হচ্ছে ক্রোমাটিডটা কি? ক্রোমাটিডকে ব্যাখ্যা করতে হলে অবশ্যই তোমাকে ক্রোমোজোমকে আনতেই হবে। তো এর আগে বলি ক্রোমোজোমের অংশগুলো নিয়ে। প্রত্যেকটা ক্রোমোজোম মূলত দুইটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে এই ক্রোমাটিড, এই যে অংশগুলো এগুলো হচ্ছে কি ক্রোমাটিড। আর এই যে মাঝখানে যে অংশটা সেটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। তাহলে একটা ক্রোমোজোম কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত। একটা ভাগ হচ্ছে ক্রোমাটিড আর একটা ভাগ হচ্ছে সেন্ট্রোমিয়ার। সো এই ক্রোমাটিড গুলো নিয়ে সেন্ট্রোমিয়ার বরাবর যখন এটা বিভাজিত হয়ে যায়, তখন এই প্রত্যেকটিকে বলে কি ক্রোমাটিড। অর্থাৎ প্রোপেজ ধাপে, আমি যদি বইটা নিয়ে একটু সুন্দরভাবে তোমাদেরকে বলি তাহলে হবে ঠিক এরকম, যে মাইটোসিস কোষ বিভাজনের প্রোপেজ ধাপে প্রত্যেকটা ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভক্ত হওয়ার পর যে দুটি সমান আকৃতির সুতার মতো অংশ গঠন করে, অর্থাৎ এই যে প্রত্যেকটা ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভাজিত হওয়ার পর যে সুতার মতো অংশটা গঠন করে, মানে ধরো এই হচ্ছে একটা ক্রোমোজোম, এটা এভাবে দুই ভাগে বিভক্ত হয়েছে, তখন এরকম একটা আকৃতি তৈরি করছে, সেন্ট্রোমিয়ার সহ বিভাজিত হয়েছে, যার কারণে মূলত প্রত্যেকটা এরকম আকৃতি তৈরি করে। এখানে সেন্ট্রোমিয়ার থাকে এরকম দুইটা আকৃতি। তখন এই যে অংশটা এটাকে বলে মূলত কি ক্রোমাটিড। সেটার ক্রোমাটিড কাকে বলে সেটা দেওয়া আছে তোমাদের বইয়ে। আমি আবার বলি যে মাইটোসিস কোষ বিভাজনের প্রোপেজ ধাপে প্রত্যেকটা ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভাজিত হওয়ার পর যে দুইটি সমান আকৃতির সুতার মতো অংশ গঠন করে তাকে বলা হয় কি ক্রোমাটিড। ক্রোমাটিড যদি যে নির্দিষ্ট স্থানে পরস্পর যুক্ত থাকে তাকে কি বলে? সেন্ট্রোমিয়ার। তার মানে একটু এটা মুছে ফেলি তাহলে আরো বুঝতে সুবিধা হবে। আর তো নতুন করে আঁকি। আচ্ছা দেখো, সরি, এটা হচ্ছে তোমাদের ধরো একটা ক্রোমোজোম। এই ক্রোমোজোমটা লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে ঠিক এই আকৃতি ধারণ করছে, সেন্ট্রোমিয়ার। এবার কি হয়েছে, এটা আবার এবার বিভাজিত হয়েছে, তখন এভাবে দুইটা আলাদা আলাদা ক্রোমাটিড গঠন করছে, বা অপত্য ক্রোমাটিডও বলতে পারো। এবং এরা যেই এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, এই দুইটা যে অংশে যুক্ত থাকে সেটা কি
সেন্ট্রোমিয়ার। এবং একটা ক্রোমোজোমের দুইটি অংশ যে অংশে যুক্ত থাকে সেটাও কি সেন্ট্রোমিয়ার। তো ওইটার নাম একই থাকে, বাট এই অংশটার নাম আলাদা হয়ে যায়। এটা এখানে থাকে ক্রোমোজোম, মানে ক্রোমোজোম থাকে সম্পূর্ণটা, ক্রোমোজোমের দুইটা অংশ, একটা ক্রোমাটিড একটা সেন্ট্রোমিয়ার। এটা যখন দুই ভাগে বিভক্ত হয়ে যায় তখন এই সম্পূর্ণটার নাম হয় দুটি ক্রোমোজোমই বলে। তারপরে এটাকে আলাদাভাবে বলা হয় যে দুটি ক্রোমাটিড একটি সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত আছে। এই অংশগুলো হচ্ছে মূলত কি ক্রোমাটিড। এটা ক্রোমাটিড, এটাও ক্রোমাটিড, এবং এটা কি সেন্ট্রোমিয়ার। আই থিংক তোমাদের ক্লিয়ার হয়েছে। তারপর যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে ডিএনএ এবং আরএনএ। একটা নিউক্লিক অ্যাসিড। এখন এই নিউক্লিক অ্যাসিডটা কি? নিউক্লিক অ্যাসিড হচ্ছে মূলত যেগুলো ক্রোমোজোমের ভিতরে, কি বলতে পারি যে এগুলো হচ্ছে এক ধরনের অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড। এগুলো কোষের নিউক্লিয়াসে থাকে, ক্রোমোজোমের মধ্যেও থাকে। তো ক্রোমোজোমের ভিতরে থাকে মূলত এগুলো, ক্রোমোজোমের ভিতরে থাকে হিস্টোন, হিস্টোন থেকে আস্তে আস্তে এইভাবে ডিএনএ ভিতরে যায়। তোমরা 9-10 উঠলে তোমরা যখন বংশগতির একটা অধ্যায় আছে ওটা পড়বা, তখন দেখতে পাবা যে একটা ক্রোমোজোম থেকে কিভাবে আস্তে 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 ডিএনএটা আসে। ওইটা ছোট থেকে আস্তে আস্তে একদম ভিতরের অংশটা পর্যন্ত দেখানো আছে ওখানে ছবিতে, সো ওইখানে দেখতে পারবা। ও আমাদের গ্রুপে আমি ছবিটা দিয়ে দেবো, সেখান থেকেও দেখে নিও। এই নিউক্লিক অ্যাসিড হচ্ছে মূলত দুইটা ভাগে বিভক্ত। নিউক্লিক অ্যাসিডটা হচ্ছে হিস্টোন, হিস্টোনের ভিতরে ডিএনএ এবং আরএনএ থাকে। তো ডিএনএ এবং আরএনএ, ডিএনএ হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড এবং আরএনএ হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। এগুলো বানানটা এখান থেকে লিখে নিতে পারো, ডিএনএ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড এবং আরএনএ হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। তোমাদের বইয়ে বাংলা বানান দেওয়া আছে, বাট ইংলিশ বানানটা দেওয়া নেই। তো এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি একটু সরে যাচ্ছি। ওকে, আই থিংক তোমাদের স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। তারপর হচ্ছে কোষ বিভাজনের সময় যে স্পিন্ডল তন্তুগুলো আছে সেগুলো কিন্তু সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত হয়। আমরা মাইটোসিস কোষ বিভাজনে যে অংশটা একটা দেখাইছিলাম যে এই যে স্পিন্ডল তন্তুগুলো সেখানে সেন্ট্রোমিয়ারটা যুক্ত হয় এবং ক্রোমাটিডগুলো এভাবে থাকে। ঠিক এই কথাটাই এখানে বলা হয়েছে যে স্পিন্ডল তন্তুগুলোর সাথে কিন্তু মূলত সেন্ট্রোমিয়ারটা যুক্ত হয়, সেখানে ক্রোমাটিডের কোনো অংশ যুক্ত হয় না। তারপর হচ্ছে এই যে ডিএনএ এবং আরএনএ, এদের কাজগুলো মূলত কি? ডিএনএ হচ্ছে আমাদের বংশগতির রাসায়নিক ভিত্তি। রাসায়নিক ভিত্তি কেন? কারণ ডিএনএ হচ্ছে একটা রাসায়নিক উপাদান, এটা একটা অ্যাসিড, এক ধরনের অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড একটা অংশ। তো ডিএনএ হচ্ছে রাসায়নিক উপাদান, এই কারণে রাসায়নিক ভিত্তি বলা হয়। এটা তোমাদের বইয়ে নেই, তোমাদের বইটাই দেওয়া আছে যে ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয় এবং ডিএনএ কে বলা হয় বংশগতির রাসায়নিক ভিত্তি। তো এই ডিএনএটা কি করে? তোমার বাবা মার ভিতরে বা তোমার বাবা মার যে ক্রোমোজোম ওইখানে যে বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলো তোমার ডিএনএ তে নিয়ে আসে, বা তোমার জন্য তোমার দেহ সৃষ্টি হওয়ার যে একদম প্রথম পর্যায়ে যে জাইগোটটা সৃষ্টি হয়েছিল ঠিক ওইখানে বহন করে নিয়ে আসে, এবং ওই বৈশিষ্ট্যগুলো আস্তে আস্তে তোমার দেহে সঞ্চারিত হয়। তোমার ওই আচরণগুলো ফুটে ওঠে। তোমার আচরণ নিয়ন্ত্রণকারী নানা জিনিস যে নিয়ন্ত্রণ করে সেগুলো হচ্ছে ডিএনএ। আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে জিন। এবং একটা কথা বলে দিই যে ক্রোমোজোমের যে অবস্থানে জিন থাকে তাকে কি বলে? লোকাস। এটা তোমরা ক্লাস 9-10 জানতে পারবা যে ক্রোমোজোমে যে স্থানে জিন থাকে তাকে কি বলে? যে স্থানে জিন থাকে তাকে বলে লোকাস। এবং এই জিনের কাজ হচ্ছে মূলত বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রণ করা। এই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের যে প্রক্রিয়াটা এটা আরো অনেক বড়, তোমাদের বই একদম সংক্ষিপ্ত আকারে লিখছে, আমি সংক্ষিপ্ত আকারে বলি, ক্লাস 9-10 আরো ডিপলি জানতে পারবা, এখন অতটুকু জানার দরকার নাই। তো আরেকটা হচ্ছে ডিএনএ হচ্ছে মূলত আমাদের দেহে ডিএনএ থাকে, বিভিন্ন ভাইরাসের দেহেও ডিএনএ থাকে, সেখানে ডিএনএ বংশগতির বস্তু হিসাবে কাজ করে। আর যেই সব প্রাণী বা জীবের দেহে, যে কোনো কিছুর দেহে ডিএনএ থাকে না, তাদের দেহে কি থাকে? আরএনএ অর্থাৎ রাইবোনিউক্লিক অ্যাসিড, এবং সেখানে আরএনএ বংশগতির বস্তু হিসাবে কাজ করে। যেমন তার একটা উদাহরণ হচ্ছে টিএমবি অথবা হচ্ছে টোবাক্কো মোজাইক ভাইরাস, অর্থ হচ্ছে তামাক গাছের মোজাইক ভাইরাস। এখন যে ক্রোমোজোম এর কাজগুলো কি, বা তোমাদের বই যে অংশগুলো লেখা আছে সেটা একটু পড়ি। যে জীবের এক একটি বৈশিষ্ট্যের জন্য একাধিক জিন কাজ করে, যে জিনের কথাটা এসে পড়ছে। দেন আবার কোনো কোনো ক্ষেত্রে একটি মাত্র জিন বেশ কয়েকটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। তার মানে একটা জিন তোমার একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতে পারে, আবার একটা জিন তোমার একাধিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতে পারে। যেমন তোমার চোখের রং, চুলের কালার, বিভিন্ন, যেমন বিদেশিদের চুলের কালার অনেকে কি হয়? সোনালী কালারে হয়। দেন হচ্ছে চোখের কালারটা দেখবো অনেকের কালো না হয়ে একটু কেমন, ওই যে নারকেলি চোখ বলে, নারকেল মানে ওই রকম ধরনের এই বিভিন্ন ধরনের যে বৈশিষ্ট্যগুলো, এগুলো মূলত তাদের এই জিন দ্বারা সঞ্চারিত হয়, তাদের পিতামাতার কাছ থেকে আসে। তো চুলের রং, চোখের প্রকৃতি, চামড়ার রং ইত্যাদি সবই জিন কর্তৃক নিয়ন্ত্রিত। মানুষের মতো অন্যান্য প্রাণী, উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো তাদের ক্রোমোজোম অবস্থিত জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। ক্রোমোজোম জিনকে এক বংশ থেকে পরবর্তী বংশে বহন করার বাহক হিসাবে কাজ করে, বংশগতির দ্বারা কি করে? অক্ষুণ্ণ রাখে। তারপর হচ্ছে মিয়োসিস কোষ বিভাজনের দ্বারা বংশগতির দ্বারা অব্যাহত থাকে।
আগে যে ক্লাসটা দিছি সেখানে মিউসিস কোষ বিভাজনের কথা বলছি, যে মিউসিস কোষ বিভাজনটা কিভাবে তোমার ক্রোমোজোম গুলো আস্তে আস্তে বিভাজিত করে এক অংশ থেকে আরেক অংশে নিয়ে যায়। এই যে মিউসিস কোষ বিভাজন থেকে যে n সংখ্যক ক্রোমোজোম নিয়ে যে অপত্য কোষটা তৈরি হয়, এবং তোমার মায়েরও যেভাবে n সংখ্যক ক্রোমোজোম নিয়ে একটা ডিম্বাণু এবং তোমার বাবার যে n সংখ্যক ক্রোমোজোম নিয়ে একটা শুক্রাণু তৈরি হয়, এই দুটি মিলিত হয়ে 2n জাইগোট কোষ তৈরি করে। এই 2n জাইগোট কোষ তৈরি হওয়ার কারণে একটা অংশ কিছু সংখ্যক ক্রোমোজোম আসে তোমার মাতা থেকে, কিছু সংখ্যক ক্রোমোজোম আসে তোমার পিতার কাছ থেকে, যার কারণে তুমি মূলত তোমার মাতা এবং পিতার মায়েরও কিছু বৈশিষ্ট্য নাও, তোমার বাবারও কিছু বৈশিষ্ট্য নিয়ে তুমি একটি সন্তান হিসেবে গড়ে উঠো। দেখবে তোমার অনেক বৈশিষ্ট্য তোমার বাবার মতো, আবার কিছু বৈশিষ্ট্য তোমার মায়ের মতো। এর মূল কারণ হচ্ছে এই মিউসিস কোষ বিভাজন, যার কারণে পরবর্তী প্রজন্ম সবসময় পরিবেশের সাথে টিকে থাকতে পারে। এবং এই টিকে থাকা নিয়ে মেন্ডেলিভ আচ্ছা বিজ্ঞানের নামটা আমার মনে পড়তেছে না, তো উনি একটা তত্ত্ব দিয়েছেন বিবর্তনবাদের তত্ত্ব। তো এই বিবর্তনবাদে ওইখানে কিন্তু এই মিউসিস বিভাজনটা নিয়ে উনি কিন্তু এটা ব্যাখ্যা করছেন যে প্রজাতি কিভাবে টিকে থাকবে। ওই অংশটা মূলত বিজ্ঞান সমর্থন করে, বাট বিবর্তন অংশটা বিজ্ঞান সমর্থন করে না। তার কারণ উনি বিবর্তনে ব্যাখ্যা করছিলেন যে বানর থেকে নাকি মানুষ আছে, এবং এটার কোনো লিঙ্ক উনি দেখাতে পারেন না, যার কারণে এটা হচ্ছে ইম্পসিবল। ওনার বিবর্তনবাদকে কেউ সমর্থন না করলেও ওনার এই যে প্রজাতির টিকে থাকার যে বৈশিষ্ট্য, যে ব্যাখ্যাটা, যে বিজ্ঞানটা উনি বলেছিলেন, সেটা সবাই সমর্থন করে। সো ক্রোমোজোমকে বংশগতির ভৌতভিত্তি বলা হয় কেন, এটা একটু বলি তোমাদের বই থেকে, যে মিউসিস কোষ বিভাজনের দ্বারা বংশগতির দ্বারা অব্যাহত থাকে। ক্রোমোজোম বংশগতির দ্বারা অক্ষুণ্ণ রাখার জন্য কোষ বিভাজনের সময় জিনকে সরাসরি মাতা পিতা থেকে বহন করে পরবর্তী বংশধরে নিয়ে যায়। যেটা আমি বলছি যে ক্রোমোজোম গুলো কি করে, ক্রোমোজোমে থাকা ডিএনএ জিনগুলো কি করে তোমার মাতা পিতা থেকে বৈশিষ্ট্যগুলো সরাসরি তোমার মধ্যে নিয়ে আসে, এবং এই কারণে মূলত ক্রোমোজোমকে বংশগতির ভৌতভিত্তি বলা হয়। তারপর হচ্ছে মানুষের প্রতিটি দেহকোষে 46টি বা 23 জোড়া কি থাকে, ক্রোমোজোম থাকে, যার মধ্যে 22 জোড়া হচ্ছে অটোজোম। অটোজোম মানে কি, অটোজোম হচ্ছে দেহকোষ, এবং আর যে এক জোড়া সেটা হচ্ছে জননকোষ, অর্থাৎ সেগুলো হচ্ছে পুরুষের ক্ষেত্রে শুক্রাণু এবং স্ত্রীর ক্ষেত্রে হচ্ছে ডিম্বাণু। তো তারপর জননকোষ এবং ভ্রূণের কোষে ক্রোমোজোম সংখ্যা কত হবে, সেখানেও কিন্তু এক জননকোষে এবং ভ্রূণের কোষে, তো জনন কোষে ক্রোমোজোম সংখ্যা কিন্তু 23টিই থাকে, বাট অপত্য জনন কোষে থাকে কয়টা না, জনন কোষে তোমার ক্রোমোজোম থাকে 46টা, বাট অপত্য জনন কোষে তোমার ক্রোমোজোম থাকে কয়টা, 23টা। এবং ভ্রূণের কোষে ক্রোমোজোম সংখ্যা কত হবে, ভ্রূণ মানে হচ্ছে যে দুইটা জাইগোট তৈরি হওয়ার পর যে অবস্থা, সেখানে ক্রোমোজোম সংখ্যা অবশ্যই 46টা হবে, কারণ ওটা একটা দেহকোষ, ওই দুইটা জননকোষ তৈরি হয় একটা জাইগোট তৈরি করে, যেটা পরবর্তীতে দেহকোষে উৎপত্তি ঘটায়। সেখানে অবশ্যই তোমাদের ক্রোমোজোম সংখ্যা হবে 46টি, সেখানে দুইটা জননকোষও থাকে। তারপর হচ্ছে এই অধ্যায় পাঠ শেষে আমরা যা শিখলাম, জীবের বৃদ্ধি কোষ বিভাজনের মাধ্যমে ঘটে। তাহলে জীবের বৃদ্ধি কোন কোষ বিভাজনের মাধ্যমে ঘটে, সেটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন, এবং জীবের বংশবৃদ্ধি ঘটে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে। কোষ বিভাজন কয় প্রকার এবং এগুলো কোথায় ঘটে সেগুলো আমরা জানলাম। জীবে ক্রোমোজোম সংখ্যা কিভাবে ধ্রুবক থাকে, মূলত মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে জীবে ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে। হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড বলতে কি আমরা বুঝলাম। হ্যাপ্লয়েড মানে হচ্ছে n সংখ্যক ক্রোমোজোম বা n সেট নিয়ে যে কোষটা তৈরি হয়, n সংখ্যক ক্রোমোজোম বা n সেট ক্রোমোজোম নিয়ে যেই কোষটা তৈরি হয় সেটা হচ্ছে হ্যাপ্লয়েড, এবং 2n নিয়ে যে কোষটা তৈরি হয় সেটা হচ্ছে ডিপ্লয়েড। তারপর হচ্ছে বংশগতির ধারক হচ্ছে জিন, এবং বংশানুক্রমে এগুলোর বাহক ক্রোমোজোম। বংশগতির ধারককে জিন এবং বংশানুক্রমে এগুলোর বাহক হচ্ছে ক্রোমোজোম। তার মানে বংশগতির যে কাজটা এগুলো মূলত করে জিন, এবং ওই জিনটাকে বহন করে নিয়ে যায় এই ক্রোমোজোম। এই ক্রোমোজোমটা কোথায় থাকে, এই যে এটা হচ্ছে আমাদের ক্রোমোজোম, এটা নিউক্লিয়াসের ভিতরে থাকে। তারপর হচ্ছে গ্রেগর জন মেন্ডেল হচ্ছে বংশগতির জনক। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে বংশগতির জনককে হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল। তো অবশ্যই আজকের এই ক্লাসের মাধ্যমে আমাদের দ্বিতীয় অধ্যায় সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল, এবং এই যে দ্বিতীয় অধ্যায় শেষ হলো, এটা নিয়ে তোমরা যদি কেউ নোট তৈরি করে থাকো সেটা আমাদের স্মার্টার টিচিং ফর অল গ্রুপে পোস্ট করতে পারো। দেন প্রথম অধ্যায় নিয়ে সবগুলো ক্লাস আমাদের একটা প্লেলিস্টে দেওয়া আছে, দ্বিতীয় অধ্যায়ের এর আগের ক্লাসগুলো একটা প্লেলিস্টে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। এবং ধন্যবাদ সকলকে শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম।